এরপর স্লাইডে যাই। Recommendations 2. Appropriate research is necessary to set up an adaptive and best breeding policy for dairy and beef. এখানে কিন্তু আমাদের এই যে আমি আসলে দুঃখের সাথে বলতে চাই, আমি লাস্ট 2-3টা ব্রিডিং পলিসির মিটিং এ ছিলাম। Appropriate research is necessary to set up, আমি যেটা বলবো যে আমি যেটা দেখছি আমাদের দেশের, এবং তখন কি আমাদের দেশের, আমি আসলে যে সবসময় ইন্টারনেট বা বইগুলাতে পাই বিদেশি রিসার্চ, তো আমাদের দেশের কিন্তু পরে দেখলাম যে আমাদের দেশের, আমাদের যেটা আমার নিজের প্র্যাকটিক্যাল ফাইন্ডিংস, অন্য খামারি ভাইদের ফাইন্ডিংস এবং সাভার ডেইরি ফার্মের ফাইন্ডিংস এর বাইরেও কিন্তু আমাদের দেশেরও অনেকগুলো রিসার্চ এবং এই যে বিএলআরআই এক্স ডিজি খান শহীদ স্যারের ওনার একটা কিন্তু বিশাল রিভিউ পেপার আছে সবগুলা রিসার্চ নিয়ে, এবং ওইখানে কিন্তু একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে শাইওয়াল ফ্রিজিয়ান বেস্ট। কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগলো, আমরা কিন্তু এই যে ব্রিডিং এর প্রতিটা মিটিং এ বসছি, আমাদের দেশের এতগুলা রিসার্চ থাকার পরে কোনো পেপার কিন্তু কারো হাতে ছিল না, এবং ওই প্রতিটা মিটিং এ কিন্তু আমিও কথা বলছি যুক্তিবিদ্যা দিয়ে, অন্যরাও যুক্তিবিদ্যা দিয়ে, এবং যুক্তিবিদ্যাই যদি সায়েন্সের বেসিস হয়, আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা ডেইরিতে যেইটুকু আগাইছি এইখানে কিন্তু আর খুব একটা আগানোর সুযোগ নাই। হ্যাঁ, বাট আমাদের খামারিরা কিন্তু অনেক কষ্ট করেছে, আমাদের ডিএলএস কিন্তু সীমিত সামর্থ্য নিয়ে কষ্ট করেছে, কিন্তু এখন যদি পলিসি করতে আমরা ভুল করি, এই সীমিত সামর্থ্য নিয়ে ডিএলএস যেই সাপোর্টটা দিয়েছে এবং খামারিরা যেই কষ্ট করেছে এবং করে যেই গত 10 বছরে আমরা প্রোডাকশন অলমোস্ট 2-3 গুণ করেছি, এটা কিন্তু এই জায়গায় স্টপ হয়ে গেলেও কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। আমাদের কিন্তু এগিয়ে যেতেই হবে। তাইলে আমাদের দরকার অ্যাকচুয়ালি ভালো একটা ব্রিডিং পলিসি, যেই পলিসিতে আমাদের যেই পলিসির কারণে আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। পেডিগ্রি এন্ড প্রোজেনি টেস্টিং রিপোর্ট অফ ব্রিডিং বুল শুড বি সাপ্লাইড টু ফার্মার্স ফর ম্যাক্সিমাম আউটপুট এন্ড ইনব্রিডিং কন্ট্রোল। আমাদের প্রতিটা ব্রিডিং কোম্পানি, এটা ডিএলএস এবং বিভিন্ন যে প্রাইভেট ব্রিডিং কোম্পানিগুলো আছে, ওনাদের কিন্তু প্রত্যেকেরই উচিত যেগুলো নিউ বুল এগুলোর পেডিগ্রি সাপ্লাই করা, কারণ ইনব্রিডিং হয়ে যাইতেই পারে। এখানে আমি যতটুকু জানি, যেমন আমাদের গভর্নমেন্ট অনেক বুলি আবার বিভিন্ন প্রাইভেট কোম্পানির অনেক বুলের পাবা। তাইলে এখন কোনটা আমরা প্রথম মনে করতাম প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে পেডিগ্রি আলাদা, কিন্তু দেখা গেল যে না, নিজেদের মধ্যেই ইয়া আছে, যেহেতু অনেকেই ফিল্ড থেকে বুল কালেকশন করে। এই জন্য আমার মনে হয় যে প্রতিটা কোম্পানি যদি পেডিগ্রিটা অন্তত সাপ্লাই করে এই মুহূর্তে, এবং যে বুলগুলার বয়স 5 বছর হয়ে গেছে, এগুলার যদি প্রোজেনি টেস্টিং রিপোর্টটা খামারিদের দিয়ে দেওয়া হয়, তাইলে কিন্তু এটা এক হইলো ইনব্রিডিং কন্ট্রোলটা হবে, 2 নম্বর হলো খামারিরাও ভালো দুধ পাবে। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু এই অনেকেই জিজ্ঞেস করে, ইভেন একটা প্রুভেন বুলের ক্ষেত্র আমার বেশ কয়েকজন বিভিন্ন সময় জিজ্ঞেস করে এটা মায়ের দুধ কত, 37-36, এটা একটা প্রুভেন বুল, হয়তো অফিসিয়ালি প্রুভেন না, বাট আমার কাছে এটা প্রুভেন, কারণ এটার বাচ্চার কোনো রোগ বালাই হয় না, অনেক বেশি দুধ দেয়, 295 আমার কাছে প্রুভেন। অনেকে আমার জিজ্ঞেস করে 295 মায়ের দুধ কত, 37-36 মায়ের দুধ কত। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যেই বুলের বাচ্চার দুধ আপনি জানেন, এবং একটা বাচ্চা না, অন্তত 10টা-15টা বাচ্চার দুধের গড় আপনি জানেন, তার ওই বুলের মা কি দুধ দিত না, এইটা জানারই দরকার নেই আমাদের। কারণ সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু ওই যে বাচ্চা, একটা বুলের ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, একটা ব্রিডিং বুলের পরিচয় কিন্তু তার বাচ্চাতে। অনেক সুপার বুলের বাচ্চাও কিন্তু ব্রিডিং লাইনে আইসা ব্রিডিং লাইন থেকে হারায় যায়, অনেক খারাপ বুলের বাচ্চা কিন্তু সুপার বুল হয়ে যায়। এই জন্য সবসময় আমরা দেখতে হবে যে প্রথম পেডিগ্রি দেখেই নিতে হবে, কারণ পেডিগ্রি দেখে নিলে বুল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু ভালো পেডিগ্রিরই সব বুল ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। বাট যেই বুলটার ম্যাক্সিমাম বাচ্চা ভালো, আপনারা নিঃসন্দেহে ধরে নেবেন এই বুলটাই ভালো। তা আমরা যদি একটু পুরান বুল, আমরা চেষ্টা করবো যে অফিসিয়ালি না পাওয়া গেল, নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে তার বাচ্চারা কোন ফার্মে কেমন করতেছে একটু খবর নিয়ে নেওয়া। এবং এটা একটু লম্বা সময়ের, কারণ অনেক বুলই দেখা যায় প্রথম দিকে ভালো করে, এরপরে হয়তো দুধ কমে যায়। আবার অনেক বুলের বাচ্চারা দেখা যায় একটু দুধ কম দিচ্ছে, কিন্তু সে একদম টেনে যায় 7 মাসের প্রেগনেন্সি পর্যন্ত। তো আমরা কিন্তু টোটাল, যে কারণে আমার খামারে বা আমার চিটংয়ে আমাদের অনেক বন্ধু বান্ধবের খামারে আমরা কিন্তু সবসময় হিসাব করে টোটালটা, যে এক বিয়ানে টোটাল কত লিটার দিচ্ছে, যেটা বেশি দেয় ওইটাই ভালো। পিক মিল্ক আমরা কিন্তু খুব একটা বদার করি না, কারণ আমার তো 1 বছরে তার থেকে কত
টোটাল দুধ পাচ্ছি এটা হিসাব করতে হবে, এবং আমি চাইবো আপনারাও এইভাবে হিসাব করেন। এবং controlling importation of powder milk from countries having subsidized dairy sectors. এইখানে আমাদের ডেইরিতে কিন্তু অনেকগুলো আমাদের ব্যাকল্যাশ আছে। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাকল্যাশ হইলো আমাদের খামারিরা যুদ্ধ করতেছে সাবসিডাইজড পাউডার দুধের সাথে। এবং আপনারা জানেন আমাদের অলমোস্ট দুধের কিন্তু 90% আসে ইউরোপ থেকে, যে এটা পাউডার দুধ ইম্পোর্ট হয়, এবং ইউরোপে কিন্তু ম্যাসিভ সাবসিডি দেওয়া হয়। এবং যেটা তাদের মানে বিভিন্ন যে ইভেন এক্সপোর্টের জন্য আবার সাবসিডি, সবকিছু মিলে অলমোস্ট 76% থেকে 78% তারা সাবসিডি পায়। এই দুধ আবার আমাদের দেশে 15% 20% ট্যাক্স দিয়ে ঢুকে, বা 25% 30% টোটাল, মানে সবকিছু মিলিয়ে আর কি। এমনি তো নর্মালি ট্যাক্স হয়তো 10%, এর সাথে ব্যাট এটি সবকিছু যোগ হয়ে একটা 70% ভর্তুকি পাওয়া বা 78% ভর্তুকি পাওয়া দুধ যদি 20% ট্যাক্স দিয়ে বা 30% ট্যাক্স দিয়ে আমাদের দেশে ঢুকে, আমাদের খামারেরা কিন্তু অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। তাইলে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি, তাইলে আমরা কি এই খামারদেরকে অসম প্রতিযোগিতা থেকে বাইর করে আমরা কি দুধের রেট অনেক বাড়ায় দেবো? আমি বলবো এইটাতে আমাদের সরকারের এগিয়ে আসা উচিত। আপনারা জানেন ইউরোপ আমেরিকা ডেইরিতে ভর্তুকি দেয় এইটার জন্য না যে খামারিদের তারা সাপোর্ট করতেছে, মূলত ডেইরিতে ভর্তুকি দেওয়া হয়। আমাদের কিন্তু এইখানে কনসেপশন একটা ভুল আছে, ডেইরি এবং এগ্রিকালচারে মূলত ভর্তুকিটা দেওয়া হয় খামারিদেরকে সাপোর্ট করার জন্য না, কনজিউমারদেরকে সাপোর্ট করার জন্য। কারণ কম দামে আমি যদি প্রোডাকশন করতে পারি, আমি কিন্তু ভোক্তার কাছে কম দামে দেবো। ইউরোপ আমেরিকাতে ভর্তুকি দেয় বলে ইউরোপ আমেরিকার ভোক্তারা কম দামে দুধ খাইতে পারে। ইউরোপ আমেরিকাতে কিন্তু 1 কেজি দুধের প্রোডাকশন কস্ট বাংলাদেশের 150 টাকার বেশি হবে যদি ভর্তুকি না পায়, কিন্তু তারা এই দুধ বিক্রি করতেছে 30 টাকা 35 টাকা, এটা ভোক্তার কাছে পৌঁছাইতেছে বাংলাদেশি টাকায় 60 টাকা 1 লিটার দুধ। আর আমরা বাংলাদেশে 1 লিটার দুধ ভোক্তার কাছে পৌঁছাইতেছি 70 টাকায়। কেন? আমাদের খামারিরা 100% পকেটের পয়সা দিয়ে করে, এরপরেও কিন্তু অনেক খামারি পোষাইতে পারতেছে। এটা সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকারের এগিয়ে আসা ছাড়া ভোক্তাকে, আমাদের বাংলাদেশের ভোক্তাদের তো আমেরিকার যে কনজিউমার তার মতো বাইং পাওয়ার নাই। তাহলে 60 টাকা বা 70 টাকা দিয়ে যদি আমেরিকার একজন বায়ার যদি দুধ কিনতে পারে, আমাদের বাংলাদেশের একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত উনি তো এই 70 টাকা দিয়ে কেনার মতো ক্যাপাসিটি নাই। তাহলে কি করতে হবে? এই দুধের দামটা আমরা যেরকম চালের দাম বা অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভর্তুকি দিয়ে এই দুধের দামটাও নিয়ন্ত্রণে রাখার জন্য খামারিদেরকে সাবসিডি দিতে হবে। তাইলে কিন্তু মার্কেটে দুধের দাম নিয়ন্ত্রণে থাকবে। এখানে এইটা মনে করার কোনো কারণ নাই যে খামারিরা অনেক বেশি তখন প্রফিট করবে। এখানে মার্কেট কিন্তু কম্পিটিশন মার্কেটে কেউ না কেউ কম দামে বিক্রি করা শুরু করবে। আলটিমেটলি ভর্তুকি দিলে মার্কেট অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইখানে যে কোনো এখানে মেইন স্টেক হোল্ডার্স এন্ড ব্রিডিং স্পেশালিস্ট শুড বি পার্ট অফ মেকিং পলিসিস। এখানে যে পলিসিগুলা করা হয়, এখানে আমি কিছু কিছু জিনিস যেটা আমার চোখে পড়েছে, যেমন ডিএলএস এর কিছু কিছু সিদ্ধান্তে যেমন স্টেক হোল্ডার এবং স্পেশালিস্টরা থাকে না। তা উনারা যদি না থাকেন তাইলে কিন্তু এই যে বিভিন্ন টেকনিক্যাল জিনিসে সবসময় আসলে ইউনিভার্সিটির যারা টিচার আছেন, রিসার্চার আছেন, প্রফেসর আছেন, উনাদেরকে এবং স্টেক হোল্ডার অবশ্যই, এটা ডেইরি সংক্রান্ত হলে ডেইরি ফার্মাররা, ব্রিডিং সংক্রান্ত হলে ব্রিডাররা, পোল্ট্রি সংক্রান্ত হলে পোল্ট্রির যারা আছেন ওনাদের উপস্থিত থাকা উচিত। তাইলে একটা ভালো পলিসি তৈরি করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। এবার কনক্লুশন, 50% আমার যেটা অভিজ্ঞতা, এটা হলো 50% শাইওয়াল এবং 50% এইচএফ আমাদের দেশে সবচেয়ে ভালো করে। এবং এটা 6 থেকে 9 ল্যাকটেশন, 9+ ল্যাকটেশন, আমার এখানে 14 ল্যাকটেশন, বাট নর্মালি আমরা দেখি 6 থেকে 9 ল্যাকটেশন এটা ভালো দুধ দেয়। এবং এটা কিন্তু অলমোস্ট 3500 লিটার থেকে শুরু করে 8500 লিটার পর্যন্ত দুধ দেয়। এরপর আমরা জার্সি, লোকাল জার্সির ক্ষেত্রে কিন্তু আমরা অলমোস্ট 75% ডাইরেক্ট চলে যেতে পারি, কারণ জার্সি অনেক বেশি টপিক্যাল ওয়েদার সহ্য করতে পারে, বাট পিওর ব্রিড হিসাবে না। অথবা এইচএফ গিরও আমরা ইয়া করতে পারি। আর যাই কিছু হোক, আমাদের কিন্তু নিড ভ্যালিড রিসার্চ involving breeding specialists from universities and DLS involving private entrepreneurs। আমাদের কিন্তু আরো অনেক গবেষণায় যেতে হবে।
একবার বলেছি ইম্পোর্ট ইম্পোর্ট করার পরও ওইদিকে ইম্পোর্টও করে শর্টকাটে আমরা করতে হবে ব্রিড ট্রপিক্যাল ব্রিড গুলো, আবার এদিক দিয়ে কিন্তু রিসার্চ আমাদের চলমান থাকতেই হবে। রিসার্চ ছাড়া কোনো উপায় নাই, আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে। এখন পর্যন্ত কিন্তু আপনারা আমাদের খামারি ভাইরা কোনো জায়গায় গেলে কংক্রিট একটা সিদ্ধান্ত, এই করোনা ভাইরাসের মতো আজকে বলে যে মাস্ক পরো, কালকে বলে যে পরিও না। আমাদের কিন্তু এই যে ডেইরির অবস্থাটা, আমরা ইভেন বিশেষজ্ঞদের কাছে গেলেও ওনারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন, কারণ আমাদের এখনো যেহেতু অনেক বেশি রিসার্চ নাই এবং এই ব্রিডিং নিয়ে যেহেতু খুব কম কাজই হয়েছে বাংলাদেশে, এই জন্য আমাদের কিন্তু এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করতে হবে। এবং এটা ইউনিভার্সিটির টিচাররা, ডিএলএস এর আমাদের যারা ব্রিডিং এর উপরে এমএস বা পিএইচডি করা আছেন ওনারা, প্রাইভেট এন্টারপ্রেনিয়াররা, গভর্নমেন্ট ফার্ম, আমাদের সিসিবিএস বা আরো যে সরকারি ফার্ম গুলো আছে সবগুলাতে কিন্তু অনেক অনেক রিসার্চ আমাদের করতে হবে এগিয়ে যেতে হলে। এরপরে অ্যাকনোলেজমেন্ট, এটা তো ন্যাচারালি, এরপর হলো রেফারেন্স। ধন্যবাদ, আমি প্রেজেন্টেশনটা শেষ করছি। এবার আমরা চলে যেতে চাই কোয়েশ্চেন আনসারে। আসলে সরি, এটা প্রেজেন্টেশনটা একটু লম্বা ছিল, অনেক সময় নিয়ে নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বা কেউ যদি কোনো অংশ না বুঝে থাকেন কোয়েশ্চেন করবেন। আর এই প্রেজেন্টেশনটা আমি এটা অনুষ্ঠান শেষেই আমি কিন্তু পাবলিশ করে দেবো, আপনারা কারো দরকার হলে নিয়ে নিতে পারেন, বা যে কোনো কোয়েশ্চেন থাকলে আমি ফেসবুকে পাবলিশ করবো, আপনারা ওইখানে কোয়েশ্চেন করতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে এবং কোনো সমস্যা ছিল না, আপনার সাউন্ডও খুব ভালো মতো বোঝা গেছে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে কোর্স এর ভিতরে কারে কোশ্চেন করতে বলবো? শফিক ভাই সব থেকে শেষে করবে আর কি, কথা বলবে আর কি। এর ভিতরে আছে আমাদের এই যে শান আছে, শান কিছু বলবে নাকি? স্যার স্যার কোশ্চেন না ঠিক স্যার, আমার নিজের কিছু অবজারভেশন তুলে ধরতে চাই যদি অ্যালাউ করে স্যার। জি বলেন। আচ্ছা স্যার, এই যে আমার জব লাইফ খুব কম, তো প্রথমেই ব্রিডিং স্টেশনে পোস্টিং হওয়ার কারণে আমার যেটা ব্যক্তিগত মতামত, কিছু কিছু মিটিং এ যাওয়ার পরও আমার মনে হয়েছে আমরা ব্রিডিং এবং রিপ্রোডাকশনটারে কনফিউজ করে ফেলি। যেমন ব্রিডিং একটা ডিফারেন্ট সাবজেক্ট, এর মেইন কাজই হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যানিমেলের জেনেটিক মেরিটটা আমি আপলিফট করব এবং সেইটা আমি ডিস্ট্রিবিউট করব। আর আমরা বেশিরভাগই ওইটারে রিপ্রোডাকশনের সাথে মিলায় ফেলি, মনে করি যে বোধহয় একটা বাচ্চা উৎপাদন করাটাই ব্রিডিং। কিন্তু আমি ব্রিডিং এর ছাত্র হিসেবে জানি এইটা ব্রিডিং না, ওটা পুরাটাই রিপ্রোডাকশন। ব্রিডিং হইতে গেলেই প্রথম শর্ত হলো আমি তার পিডিগ্রি থেকে তথ্যগুলো নিব আমার সাধ্য মতো, দেন আমি সেটার একটা জেনেটিক মেরিট বের করব। সেটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে ডিক্লেয়ার করে, যেমন আমেরিকা পিটিএ তে বলে, আবার ইউরোপে ইবিভি তে বলে, এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু বলে, আবার তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল বিভিন্ন ট্রেট নিয়ে কম্পোজিট ইন্ডেক্স বের করে, যেমন বাবু ভাই বললো এনটিএম, পিটিএ, সরি স্যার টিপিআই, এনটিএম, এগুলা স্যার বিভিন্ন ট্রেড থেকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে একটা ভ্যালু বের করতেছে। কিন্তু আমাদের দেশে যেহেতু জেনেটিক ইভালুয়েশনটা অ্যাক্টিভ নেই, জেনেটিক ইভালুয়েশন না থাকলে এই ট্রেডগুলা কোনোটাই পরিষ্কারভাবে নিউট্রাল ভিউ থেকে পাওয়া যাবে না। সো আমাদের শুরু করতে হবে জেনেটিক ইভালুয়েশন থেকে। আর ব্রিডিংটাকে ব্রিডিং বলতে বলতে আমরা সেটা রিপ্রোডাকশন হওয়ার কারণে আমরা চিন্তা করি তার মানে আমার গাভীটাকে 100% বীজ দিলে বোধহয় এটা একটা ভালো ব্রিডিং হইলো, অথবা আমি একটা ভালো ব্রিড ব্যবহার করলাম তার মানে এটা একটা ভালো ব্রিডিং হইলো। কিন্তু এটা তো ব্রিডিং না। ব্রিডিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মেরিটকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, আমি একটা ব্রিডকে বেজ হিসেবে চিন্তা করে শুরু করতে পারি। যেমন আমি যদি হলস্টেইন ব্যবহার করি, হলস্টেইনের 4000 লিটার থেকে শুরু করে আমেরিকার 33,000 লিটার পর্যন্ত আছে। তার মানে কি এই ব্রিড একটা নিলে কি আমি 33,000 মেরিট পেয়ে গেলাম? তাও না। আবার 33,000 মেরিট পাইছি, সেটা আমার প্রজনিত কতটুকু ট্রান্সমিট করবে এটাও কিন্তু আমরা জানি না। আবার আমরা এনিমেলের মেরিট বিবেচনা করতে যা শুধু মিল্কটাকে গুরুত্ব দেই, কিন্তু আমি যদি 3 ক্যাটাগরিতে বলি, ট্রেড গুলো সবসময় টোটালে বললে 3 ক্যাটাগরি হতে পারে। একটা প্রোডাকশনের দিক থেকে সেটা হতে পারে টোটাল ফ্লুইড মিল্ক, সেটা হতে পারে প্রোটিন পার্সেন্ট, সেটা হতে পারে ফ্যাট পার্সেন্ট, আরো কিছু হতে পারে। আরেকটা হলো হেলথ ট্রেড গুলা, যে আমার এনিমেলকে টিকায় রাখতে হবে বেশি দিন, সেখানে সোমাটিক সেল স্কোর আসে, দেন তার প্রোডাক্টিভ লাইফ আসতে পারে, আরো অন্যান্য জিনিসগুলো আসে হেলথ ট্রেড। আরেকটা আসে কনফরমেশন, প্রায় হলস্টেইনের ক্ষেত্রে 18টা কনফরমেশনাল ট্রেড আছে যেটা বিবেচনায় নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে প্রবলেম হয়ে গেছে স্যার, আমরা জেনেটিক্স ব্রিডিং এর দিকে যাই না, আমরা শুধু ব্রিড খুঁজি যে কত পার্সেন্টের ব্রিড ব্যবহার করলাম।
এইটা করার কারণে আমরা এখন উল্টা দিকে যাচ্ছি, আমরা স্টেবল না। কেউ 100% ব্যবহার করতেছে, কেউ 75%। হ্যাঁ, 75%-এর মধ্যেও অনেক রকম মেরিটের ভুল আছে, আমরা সেগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি না। যেমন বাবু ভাই, তার চাহিদা অনেক বেশি, উনি বিদেশি বুল টুল সার্চ করে দেখে, আর আমাদের দেশের সাথে যখন তুলনা করে তখন উনি অনেক বেশি হতাশ হয়ে যায়। কিন্তু বেসিক্যালি হতাশার এখানে কিছু নাই। যেমন আমরা যদি বলি উনি লোকাল গরু নিয়ে বলছে, ওকে ঠিক আছে, লোকাল নিয়ে তার থাকতে পারে, কোনো সমস্যা না, ঠিকই আছে। কিন্তু কোন একটা দেশ জেনেটিক ইমপ্রুভমেন্ট শুরু করলে লোকালকে বাদ দিয়ে করে না। কারণ আমি বিদেশি হলস্টেইন যখন ব্যবহার করব সেখানে আমার মেরিটটা পাবো, কিন্তু ইউরোপের গরু তো আমার এনভায়রনমেন্টে সাস্টেনেবল না, আবার ইউরোপের অ্যানিমালের কনফরমেশনটা আমার দেশের প্রোডাকশন সিস্টেমের জন্য না। তখন আমরা চিন্তা করি এইটাকে আমার দেশের সাথে মিক্স করে এমন একটা রেশিও তৈরি করব যেটাতে গ্যারান্টেড মেরিট থাকবে, এবং সেইটা আমরা ডিস্ট্রিবিউট করব। একটা জেনেটিক কাজই হচ্ছে আমি এমন গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিব যেটা তার প্রজেনিতে একটা সার্টেন রেঞ্জে পাবে। আরেকটা বিষয় আমাদের খামারিরা ভাইয়েরা একটু ভুল হয়ে যায়, সেটা হলো আমরা যখন পিডিগ্রির ডাটা থেকে একটা এনিমেলকে বিচার করার চেষ্টা করি, যেমন পিডিগ্রির অ্যাকুরেট ডাটা থেকেও 30-40%-এর উপরে রিলায়েবল ডাটা পাওয়া যায় না। সো কোনো একটা বুলের মা যদি 2 লিটার দুধ দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি না যে এটার বাচ্চাগুলো 2 লিটারই দিবে, কোনো গ্যারান্টি নেই। এর চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। এই অ্যাকুরেসি 30-40%। আরেকটা ইম্পর্টেন্ট সোর্স ডাটা থাকে জেনোমিক ইভালুয়েশন থেকে, যেটা আমাদের দেশে এই মুহূর্তে সম্ভব না। দেন থাকে প্রোজেনি টেস্টের ডাটা। এই প্রোজেনি টেস্টের ডাটা থেকে আমরা 99% পর্যন্ত অ্যাকুরেটলি বলতে পারি। যেমন বাবু ভাই 37-36 খুব ভালো বলছে, কিন্তু এই 37-36-কে যখন মায়ের দুধ উৎপাদন আমি যখন বলছি যে এটা এভারেজ তো আমাদের কাছে 2 লিটার আছে, সবাই আমাকে সিসি বলছে, আমাদেরকে খারাপ বলছে। বাট এটার প্রয়োজনে কিন্তু স্যার, উনি তো এক জায়গায় বললো 8,000 7,000 প্লাস 295 বাচ্চাও কিন্তু সেটা করে নাই। এখন এই ভুলগুলো আইডেন্টিফাই কিভাবে হইতো? আমাদের নেটওয়ার্কের বাইরে কেন চলে গেছে? বিকজ অফ আমাদের জেনেটিক ইভ্যালুয়েশন নাই। এটা যদি জেনেটিক ইভ্যালুয়েশন থেকে হইতো তাহলে প্রত্যেকটা বুলের একটা র্যাঙ্কিং থাকতো। আমাদের দেশে যত বুল ব্যবহার হবে সবগুলিরই একটা র্যাঙ্কিং থাকবে, এই বুলটা এই ট্রেটের এই র্যাঙ্কিং, এই ট্রেটের এই র্যাঙ্কিং। এই যে সিস্টেমগুলো যদি আমরা চালু না করি তাহলে আমাদের জন্য স্টেবল সাস্টেনেবল বুল পাওয়া সম্ভব না। আমাদের করোনা নিয়ে যেরকম হবে ঠিক ওই রকম হবে। কোথায় আমরা শুরু করব, কোথায় শেষ করব, এটা সম্ভব না। আরেকটা ভুল হলো আমাদের ব্রিডিং এর, স্যার আমি সরি একটু বেশি কথা বলতেছি, ব্রিডিং এর আমরা দেখছি, ব্রিডিং এর ছাত্র হিসেবে দেখছি যে অন্ধের হাতে দেখার মতো বিষয়টা হয়ে গেছে। এ যতটুকু দেখতেছে ওটা কি কমপ্লিট বলে বসে আছে, কিন্তু এর যে শশী স্যাররা আছে, আরো স্যাররা আছে, যে ব্রিডিংটা আমরা সবাই যা দেখতেছি সব মিলে হবে ব্রিডিং, কিন্তু আমি যার যার অংশটুকু থেকে এমন ভাবে কমপ্লিট দাঁড়ায় আছি যে কমপ্লিট পিকচার আর পাই না। যেমন হতে পারে কেউ এসএলএ পছন্দ না করতে পারে, সে বলবে যে না এসএলএ কোনো কিছুই না, এটা একটা পুরো ভুল জিনিস। আবার যারা কনজারভেশন নিয়ে কাজ করে, যেমন আমার ভুইয়া স্যারই বলবে যে না আমাদের আরসিসি রিজার্ভ করার দরকার আছে, তাহলে উনি বলবে যে না আরসিসি অনেক দিক থেকে ভালো, কিন্তু যিনি কমার্শিয়াল ডেইরি করতেছে ওনার কাছে এটা ভালো মনে হবে। এখন হলিস্টিকটা অ্যাপ্রোচটা হচ্ছে কোনো দেশি গরুকে কোনোদিনই ফেলে দেয় না, তারা সেটা কনজার্ভ করে রাখে এবং ওটাকে ডেভেলপ করে। দেন দ্বিতীয় অপশন হলো আমাদের দেশে যদি আরো অনেকগুলো ব্রিড থাকে কমার্শিয়ালি যেটা ভায়াবল, আমরা সেটা তো সুইচ করতে পারি, কিন্তু আমাদের যেহেতু এস্টাবলিশ কোনো দেশি গরু নেই, তো এই অপশন আমাদের কাজ করবে না। তৃতীয় অপশন কাজ করে হলো আমরা গ্রেডিং আপ করব। হ্যাঁ, আমি হলস্টেইন গ্রেডিং আপ করবো, কত দূর যাব? 100% 87.5। বাবু ভাই এখানে বারবার বলছে যে আমাদের দেশের জন্য 62.5 ভালো। হ্যাঁ, আমরাও অনেক দেশে ট্রপিক্যাল আবহাওয়া লিটারেচার রিভিউ থেকে দেখছি 62.5 পর্যন্ত ভালো, এমনকি 50-75 পর্যন্ত কিছু রিস্ক নিয়ে যাওয়া যেতে পারে। 3 নাম্বার অপশন গেল। চতুর্থ হলো বাবু ভাই আরেকটা বারবার বলছে সিনথেটিক ব্রিড। হ্যাঁ, সিনথেটিক ব্রিড তৈরি করতে গেলে আমরা কোন ব্রিডটা তৈরি করব, সেটা রোটেশনাল ক্রসিং এ যাব না কোনটা মা ব্রিডটা হবে, মা ব্রিড বাবা ব্রিড কোনটা হবে, তারপরে 2টা ব্রিড দিয়ে সিনথেটিক বানাবো না 3টা দিয়ে বানাবো, এই জিনিসগুলো এখনো অস্পষ্ট, আমরা সিস্টেমেটিক সেই ব্রিডিং এ যাইনি। এখন তাহলে শুধু যদি খামারিদের জন্য বলি তাদের জন্য কি হবে? বাবু ভাইয়ের জিনিসটা আমার বুঝতে কঠিন লাগে। আমি যদি আমার খামারিদের জন্য বলি, তাদের প্রথম ইন্ডিকেটর থাকবে, এখন যেহেতু আমরা অনেকদিন থেকে ক্রস ব্রিডিং করছি, আমরা যেন কোনোভাবেই ইনব্রিডিং এর দিকে না যাই। যেমন দেখা যেতে পারে আমাদের বাবু ভাই 37-36 ভালো বলছে, 37-36 এর বাচ্চা কারো কাছে আছে, সে 59-73 বুলটাকে আবার ব্যবহার করবো ওই গাবিতেই। সর্বনাশ। যত ভালো বলি হোক, ইনব্রিডিং পিছন দিকেই টানবে, শুধু প্রোডাকশন দিয়ে না, হেলথ ট্রেড দিয়ে হোক, কনফরমেশন দিয়ে হোক, যে কোনো দিক থেকে পিছন দিকেই টান দিবে। সো
প্রথম কনসিডারেশন আমার কাছে যে গাভীটা আছে তার বাবা মাকে নিজেদের তথ্য রাখা, এবং সেটার মধ্যে যে বুলটা ব্যবহার করতে যাব মিনিমাম যেন 2 জেনারেশন, খুব ভালো হলে 3 জেনারেশনের মধ্যে কোনো বুল রিপিট না হয়, 1 নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত, যেহেতু আমাদের দেশে ট্রপিক্যাল আবহাওয়ায় আমরা আছি, সো বুল সিলেকশন করতে গেলে এমন বুল ব্যবহার করব না যাতে নেক্সট প্রোজেনিটার পার্সেন্টেজ 62.5 কিংবা 75-এর উপরে চলে যায়, প্রথম কনসিডারেশন। দ্বিতীয় কনসিডারেশন, তৃতীয় কনসিডারেশন, ওকে আমার কাছে অ্যাভেলেবল 5টা 75% ব্রিড আছে, এর মধ্যে কোনটা ভালো, এর মধ্যে যেটা ভালো আমি সেটাকে ব্যবহার করি। চতুর্থ হলো, আমি যা করতেছি সেই ডাটাগুলো রাখবো, গভর্নমেন্ট ব্যক্তিগত সব দিক থেকে আমরা একটা হলিস্টিক জেনেটিক ইভালুয়েশন সিস্টেমে যেতে চাই। যেমন আমাকেও যদি কোনো বলা হয় যে বুলের প্রোজেনি ডাটা কত, সেটাও আমি ডেফিনেটলি বলতে পারবো না, কারণ আমাদের জেনেটিক ইভালুয়েশন সিস্টেম নাই, কোনো মেরিট ডিসক্লোজ করার সিস্টেম নাই। আমাদের যেমন আমেরিকা বছরে 3বার তাদের জেনেটিক মেরিট ডিসক্লোজ করে, কিন্তু আমাদের তো ইভালুয়েশনটাই নাই। শুধু গভর্নমেন্টের, হ্যাঁ গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, সুন্দর প্রজেক্ট, ব্রিড আপগ্রেডেশন প্রজেক্ট, সেই ডাটাগুলো পেতে পেতে আমাদের 5 বছর লেগে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ডাটাগুলো বছরে একবার আসা উচিত, মিনিমাম একবার। মানে 1 বছর না আসলে 5 বছর পরে বুলটাকে আর খুঁজে পাওয়া যায় না, অথবা সেই খারাপ বুলটা অনেক ব্যবহার হয়ে যায়, অথবা ভালো বুলটা চলে যায়। সো অনেক কথা বললাম, বাবু ভাইয়ের প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর শশী স্যার, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আপনার মন্তব্যে সংশোধন করে দেবেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাই না, খুব ভালো বলছেন আপনি, ভালো বলছেন। সাগর, আপনি কিছু বলবেন? না ভাইয়া, ওমর ভাই এত সুন্দরভাবে টোটাল ফ্যাক্ট গুলিকে তুলে ধরছে, এখানে আসলে মানে কোয়েশ্চেন বা বলার কিছু নেই। বাট যেই জিনিসটা মানে উই নিড ইজ যে পিওর টু পিওর ক্রসিং। যেহেতু আমাদের লোকালটা একেবারেই হজবরল অবস্থা, ওই যে শান ভাই বলছেন লোকাল বাদ দেওয়া যাবে না, আমরাও দিতে চাই না, বাট লোকালের মধ্যে কিছু মাদার বা প্যারেন্টস আমরা যদি সিলেক্ট করে ফেলতে পারি, যে 100টা আমাদের প্যারেন্টস আমরা কোনোভাবে ওদের প্রোজেনি টেস্টের মাধ্যমে বুঝতে পারছি যে এই লোকাল গুলোর থেকে আমরা যদি ভালো বুল থেকে যে বাচ্চাগুলো আসতেছে এগুলি আমাদের জন্য বেটার, তাইলে ওইখান থেকে আমরা ডেভেলপ করে আসতে পারি। খুব জগা খিচুড়ি একটা ব্রিডিং হইতেছে এই জিনিসটা থেকে বের হয়ে, এই জন্যই হয়তো বাবু ভাই বলছে যে আমরা যদি টেস্টের জন্য নিয়ে আসি পিওর টু পিওর কিছু ক্রসিং করে অ্যাটলিস্ট খুব দ্রুত, বিকজ উই আর রানিং আউট অফ টাইম, আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। আর কত গবেষণার মধ্যে থাকবে, গবেষণাটা চলবে ঠিক আছে, এর পাশাপাশি আমাদের পিওর টু পিওর ক্রসিং করে, যেমন আমি আমার কিছু এক্সাম্পল দিই, আমি কিন্তু শুধু 100% হোলস্টিন ইউজ করছি এট দ্য বিগিনিং আমার ফার্মে। এটার একটা রিজন হলো আমি গভর্নমেন্ট কোনো সিমেনের কোনো পেডিগ্রি জানছি না, এবং আমি এখনো বলতেছি আমি শোনার কথায় চলবো না। সেটা হলো কেউ যদি এসে বলে যে ভাই এই ভুলটা এই অবস্থা, নো, আই নিড দ্য পেডিগ্রি উইথ প্রোজেনি টেস্টেড। যেমন এই জন্য আমি কি করলাম, ফার্স্টে ওদের ট্রেড বুঝে 100 দিয়ে আমি একটা জেনারেশন, সেকেন্ড জেনারেশনটা রেডি করছি। এখন আমি কি করি, সেদিন আমি নুরুল স্যারকে ফোন দিছিলাম, শফি ভাইকে ফোনে পাই নাই, অনেক সময় ভাইয়াদের সাথে ডিসকাস করি। এখন আমি যেটা বুঝি যে আমার কিন্তু অলরেডি 75 এর মতো হয়ে গেছে আমার হোলস্টেইন ব্লাড, যদি আমি আগের গুলিকে 50 ধরে থাকি, 75 87, এখন কিন্তু আমি এটা বাড়ানো উচিত না। হ্যাঁ, আমার গরু হিউমিডিটিতে এফেক্ট হচ্ছে না, আমি ম্যানেজমেন্ট দিচ্ছি ভালো, সব ঠিক আছে, বাট কিছু কিছু গরু প্রোডাকশন আসতেছে না। কেন আসতেছে না? ডিউ টু দ্য জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এই জন্য এখন আমার করতে হবে কি, এদেরকে ভালো পেডিগ্রির 87.5 অথবা 75 বুল দিয়ে আমি এদেরকে এখন ক্রসিং করতে হবে। কিন্তু আপনি আমাকে একটা 87.5 অথবা একটা 75% হোলস্টিন ব্রিডিং বুল উইথ পেডিগ্রি আমাকে শো করেন, উই ডোন্ট হ্যাভ দিস। এই প্রবলেমটা আমি একটা ফার্মারের পক্ষ থেকে বলতেছি, এই প্রবলেমটা আমরা ফার্মাররা ফেস করছি, নাথিং এলস। এখন কিন্তু সবাই কম বেশি এটা বুঝে যে আমাদের ক্রস ব্রিড লাগবে, ভালো পেডিগ্রি বুল লাগবে, বাট আমরা পেডিগ্রিটা পাচ্ছি কোথায়? একমাত্র ইম্পোর্টেড বুলের গুলা পাচ্ছি। এই কারণে যারা ওই যে একটু লেগ ট্রেডস দেখতে চায়, হ্যাঁ, একটু মানে হুক কেমন আছে, তারপরে ওদের আদার ট্রেড কেমন থাকবে, এগুলা যারা বুঝে বা করতে চায়, ওরা ওই যে বাধ্য হয়ে পেডিগ্রি, ওই যে WWS সিমেক্স এগুলা সিমেন্ট ইউজ করে ওগুলি করতে গিয়ে ওই ব্রিডটা পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কিন্তু প্রোডাকশন বাড়তেছে না। কিন্তু এই জন্যই গভর্নমেন্টকে আমাদের এটাই রিকোয়েস্ট যে আপনি আমাদেরকে একটা 50% ব্লাড লাইন বুল দেন উইথ
13,000 liters of milk, which is possible. Then আমি ওই 50% গুড় সারা জীবন ইউজ করছি। আমাদের ওই ব্লাড পার্সেন্টেজ বাড়ায় 87.5 আমরাও নিতে চাচ্ছি না, বাট আমরা চাচ্ছি আ ভেরি গুড পেডিগ্রি। এটা ফার্মাররা সবাই বুঝতেছে যে ক্রস ব্রিড সাস্টেইনস দ্য লট, এবং ওইটার কেন জানি ওইটার মিল্ক কোয়ালিটিও ভালো হয়, ফ্যাটও বেশি থাকে। বাট ওই ক্রস ব্রিডটা আমাদের একটা ভালো জেনেটিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রোজেনি টেস্টেড গুল আমাদের দরকার, যাতে ওগুলি দিয়ে আমরা আস্তে আস্তে ক্রস ব্রিডিং করে করে আমরা সাস্টেইন করতে পারি। আর আমাদেরকে ওই যে ভাইয়া যেটা বললো, বাবু ভাই এবং আপনারা সবাই যেটা মানে বলেন আর কি, আমাদের আসলে সিলেক্ট করে ফেলতে হবে যে হুইচ ইজ গুড ফর আস। যেমন ব্রাজিলের জন্য গির অ্যান্ড হলস্টিন, ওরা ক্রস করে এটাকে গুড বানায় ফেলছে। মালয়েশিয়াতে ভাইয়া বললো মাফরি ওয়াল, তো ওরা ওইটাকে সিলেক্ট করছে। আমরা কি আমরা জানি না, কিন্তু আমরা কি এফ এ থাকবো নাকি এল এফ এ থাকবো নাকি জার্সি হলস্টিনে থাকবো? সো আমরা এটা ডিসিশন নিয়ে ফেলতে হবে। যেমন আমি কি করি, আমি গবেষণা চালাচ্ছি, যেটা বললাম যে হলস্টিন ফ্রিজিয়ান, কিন্তু আমার হলস্টিনটা কি পিওর না, আমার জার্সিটা কি পিওর না, কিন্তু আমি এই দুটোকে ক্রসিং করে ওই যে আমি গবেষণা চালাচ্ছি। তো এই পার্সোনাল গবেষণা কতদিন, এটা করে আগানো যাবে না। আপনারা একটু ব্রড পরিসরে গবেষণা করে আমাদেরকে একটা রেজাল্ট দেন, উই ফার্মার্স উইল বি বেনিফিটেড। ভাইয়া ভুল ত্রুটি হলে সরি, আমার নলেজ থেকে আমি এতটুকু কন্ট্রিবিউট করলাম, বাকিটা ওকে, থ্যাংক ইউ সাগর, তাই না? থ্যাংক ইউ। যদি এখানে সাগরের কথা থেকে কিছু বললে তাহলে ইয়ে সবই বলবে আর কি। দিবেন্দু বিশ্বাস, ডক্টর দিবেন্দু বিশ্বাস। থ্যাংক ইউ, খুব সুন্দর আলোচনা শুনতেছি আমি। আসলে আমি নিজেও অতটা এক্সপার্ট না, তবে শানের কথা আমার খুব ভালো লাগছে। আমরা আসলে এই যে রিপ্রোডাকশন এবং ব্রিডিং, এটা আসলে আমরা গুলাই ফেলাইছি। এটা আমাদের, এটা সত্যি কথা বলতে অতি নাই, এটা আমরা এডুকেশন লেভেলেও গুলাই ফেলাইছি। জেনেটিক ব্রিডিং ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেডিসিনের সার্জারি অবস্থাটিক দুইটাই কনফ্লিক্ট সব জায়গায় আছে, এবং এমন গুলানো হয়েছে কেউ কারোকে দেখতে চায় না, সহ্য করতে চায় না ব্রিডিং এবং রিপ্রোডাকশন। তবে এটা আরো যদি একাডেমিক লেভেলে যদি একটু ক্লিয়ার করা হয়, যার মাধ্যমে হোক, তাহলে অ্যাটলিস্ট আমাদের এক্সপার্ট লেভেলে এটা আরো অনেক ইফেক্টিভ হবে। আমার বাবুর প্রতি একটা রিকোয়েস্ট আছে, এবং প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে, এত ভালো যে আসলে বলার মতো না এটা। এবং তার মাধ্যমে এটা, তাদের যেহেতু ডেইরি অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন বিভাগে, এটা একটু বলতে প্রত্যেক ডেইরি খামার জন্য রেকর্ডটা রাখে। আসলে আমি অনেক ডেইরি খামারে গেছি, তাদের কোনো রেকর্ড নেই। তারা নিজেরাও বলতে পারে, ওই নাম মনে রাখতে হয়তো 50টা গরু আছে, নাম কিন্তু বলতে পারে অমুক গরুর নামে অমুক গরুর এত লিটার দুধ হয় বলতে পারে, কিন্তু রেকর্ড, এটা আমার যদি প্রিভিয়াস রেকর্ড চাই, ওই রেকর্ডটা কেউ দিতে পারে না। কারণ আপনারাই বলতেছেন রিসার্চ কিন্তু ইম্পর্টেন্ট। রিসার্চ যদি আপনারা আমাদেরকে সুযোগ করে না দেন, তাহলে কিন্তু রিসার্চ, কারণ এই 100টা গরু কেনার ক্ষমতা কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাই। যদি রিসার্চ করবে, আপনার মাধ্যমে আপনার এক্সিস্টিং ফ্যাসিলিটি দিয়ে আমাদের রিসার্চ করতে হবে। ওই খামারিরা যেন আমাদেরকে মানে কি বলে ইন্টারেস্টটা দেয়, এটা সব জায়গায় কিন্তু দিতে চায় না। আমি জানি না কেন দিতে চায় না, না আপনার ইনফরমেশন কেন দরকার, আপনি এটা কি করবেন, কি আমাকে দেখে কি কোনো প্রজেক্ট আনতেছেন কিনা, বা আপনার আমাকে দেখে আপনি কোনো লাভ করবেন কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন এরকম সম্মুখীন হতে হয়। সেটা যদি আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে রিসার্চ অবশ্যই দরকার হবে, রিসার্চ ছাড়া কিন্তু আপনি ভালো একটা কোনো কিছু আনতে পারবেন না। এটা আমাদের সিসিডিএফ যেটা আছে তার মাধ্যমে হতে পারে, অথবা আপনাদের খামারদের মাধ্যমে। রিসার্চই একমাত্র পদ্ধতি যার মাধ্যমে আমরা একটা জাতি, একটা ব্রিড ডেভেলপ করতে পারবো। এটা নর্মালি একদিনও সম্ভব না, রাতারাতি সম্ভব না, অনেকদিন সময় লাগে। কারণ আপনার এক্সপিরিয়েন্স 28 বছরের, আরো হয়তো এরকম অনেকদিন চলে যাবে, আমাদের লোকাল ব্রিডটাকে ডেভেলপ করতে পারবো না। ওইরকম হয়তো এই রিপোর্টের রিসার্চের রিপোর্ট দেখা 5 বছর পরে আসতেছে, এরকম দেরি করলে হবে না। এটা যেহেতু এখানে সরকারি লোক আছেন, বিশেষ করে সিসিডিএফ এর শশী স্যার আছেন, সে যদি একটু এগুলো একটু ম্যাক্সিমাম রিসার্চ যদি সেখানেই হয়, সেখান থেকে আউটপুটটা বাইরে আসে, সেখান থেকে দিলে আরো সবচেয়ে ভালো হয়। এবং এক্সপার্টের কোনো বিকল্প নাই আমাদেরকে। এবং এক্সপার্ট কিন্তু ঘরে বসে হয় না, এটা আপনাদের ফার্মে কাজ করার মাধ্যমে এক্সপার্ট। আমাদের রিসার্চার যারা আছে তাদেরকে ফার্মে কাজ করতে হবে, এবং আপনাদের ডাটার দ্বারাই আমাদের রিসার্চটাকে ইমপ্রুভ করতে হবে। তো এটাই, আমি বেশি কিছু বলবো না। আবার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে, বিশেষ করে ব্রিড আপগ্রেডেশন এবং ডেভেলপমেন্ট, অনেকেই মানতেছে না এই জিনিসগুলা। আর একটা জিনিস, এটা জিনিস আমার মাথায় কনফিউশন হয়ে যায়, যে আমাদের ডেইরি ফার্মের কিছু ব্রিড আছে, আবার ইদানিং দেখতেছি কিছু খামারি তারা বাইরে থেকে, যে আপনি যেটা দেখালেন এই জাতগুলো আনতেছে, এই জাতগুলোর সাথে আমাদের লোকাল ব্রিড অথবা আমাদের যেগুলো আপগ্রেড হয়েছে এদের কোনো মিক্সিং হচ্ছে কিনা, এবং সেই মিক্সিং এর পরে আবার কোন ইফেক্ট আসবে কিনা, যে আমাদের
প্রোডাকশন আরো ড্রপ হয়ে যাবে। আমি জানি না যদি এটা আমার রিসার্চ করি, এবং বাবু ভাই তো ভালো বলতে পারবে যে কোনো ইফেক্ট হবে কিনা, যেহেতু তার 8 বছরের এক্সপিরিয়েন্স আছে। এটা একটু যদি বাবু ভাই বলেন আর কি, তাহলে ভালো হয় আর কি। এটাই, আর বেশি কিছু বলবেন। থ্যাংক ইউ ডক্টর মিজান এবং বাবু ভাইকে অনেক ধন্যবাদ, অনেক কিছু শুনলেন, জানলাম। থ্যাংক ইউ।